আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর থার্ড এক্সপিরিয়েন্স দ্য সেন্স অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের অনুভূতি, এই এক্সপিরিয়েন্সের 3.3.1 এই অ্যাক্টিভিটির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছি। সো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তোমাদের এই অ্যাক্টিভিটিটি অনেক বড় একটি অ্যাক্টিভিটি, যার কারণে অ্যাক্টিভিটিটি কিন্তু একদিনে শেষ করা সম্ভব নয়। যার কারণে তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি এই অ্যাক্টিভিটিটাকে তিনটা ভাগে ভাগ করেছি, অর্থাৎ তিনটা ক্লাসে ভাগ করেছি। মানে তিনটা ক্লাসের মধ্য দিয়ে আমি এই অ্যাক্টিভিটিটি শেষ করব। ঠিক আছে বন্ধুরা? সো গত দুটি ক্লাসে, অর্থাৎ প্রথম যে ক্লাসটি আমি নিয়েছি সেটা এখান থেকে শুরু করে তোমাদের এই পর্যন্ত আমি ক্লাস নিয়েছি। ঠিক আছে বন্ধুরা? তারপর নেক্সট, অর্থাৎ 2 নম্বর যে ক্লাসটি আমি নিয়েছি সেটা এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত আমি নিয়েছি। ঠিক আছে বন্ধুরা? সো আজকের এই ক্লাসে আমি এখান থেকে শুরু করে, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 3 এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব। ওকে বন্ধুরা? সো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, ক্লাসটি তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি ক্লাসটিকে বাংলায় অনুবাদ করেছি। ঠিক আছে? বা এই ইংলিশ যে ইয়াগুলো আছে, এখানে তোমার প্যাসেজগুলো আছে, এগুলোকে আমি বাংলায় ট্রান্সলেট করেছি, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। সো চলো বন্ধুরা, আমরা তাহলে সেখানে চলে যাই। দেখো, ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3, মানে এখন বডি প্যারাগ্রাফ বা বডি অনুচ্ছেদ 3 লেখার পালা। বডি প্যারাগ্রাফ 3 বা বডি অনুচ্ছেদ 3। ইন দিস প্যারাগ্রাফ ইউ উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন্স অন দ্য টপিক। অর্থাৎ বলা হচ্ছে যে ইন দিস প্যারাগ্রাফে, এই অনুচ্ছেদে আপনি বা তুমি বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করবেন। ঠিক আছে? বা আপনি বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করবেন এবং বিষয়টিতে পরস্পর বিরোধী মতামত নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে বন্ধুরা? রেদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারিং অপিনিয়ন্স আর রং ওভার রাইট, ইউ শুড নোট হাউ অপিনিয়ন্স দ্যাট ডু নট অ্যালাইন উইথ your thesis might not be well informed or how they might be out of date. অর্থাৎ বলা হচ্ছে যে এই ভিন্ন মতামতগুলি কিভাবে সম্পূর্ণরূপে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে, ঠিক আছে, ভিন্ন একটা জিনিস লিখতে গেলে ভিন্ন মতামত আসতেই পারে, ওদেরটা যে ভুল হবে, ঠিক আছে, সম্পূর্ণরূপে যে ভুল তা ব্যাখ্যা করা, ওইটা ব্যাখ্যা করার পরিবর্তে আপনার লক্ষ্য করা উচিত যে কিভাবে আপনার থেসিসের সাথে সারিবদ্ধ নয় এমন মতামতগুলি ভালোভাবে অবহিত নাও হতে পারে, বা কিভাবে সেগুলি পুরানো হতে পারে। ঠিক আছে বন্ধুরা? সো let's start writing. You may use the following template to write the body paragraph 3. তো এখন লেখা শুরু করা যাক। আপনি শরীরের অনুচ্ছেদ 3 লিখতে নিম্নলিখিত টেমপ্লেট ব্যবহার করতে পারেন। বডি প্যারাগ্রাফ 3, যেটা শরীরের অনুচ্ছেদ বলতে কি, বডি প্যারাগ্রাফ 3 লেখার জন্য তুমি বা আপনি নিচের যে টেমপ্লেটগুলো আছে এগুলো কি ব্যবহার করতে পারো বা ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা? কাউন্টার অ্যারেঞ্জমেন্ট: point out the what the people say that opposes your argument. টেমপ্লেট সে কি, সাম মে আর্গু দ্যাট, অর্থাৎ কি, মানে কাউন্টার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি পাল্টা যুক্তি যেটা। ঠিক আছে? পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজ ইওর আর্গুমেন্ট, অর্থাৎ কি অন্য লোকেরা কি বলে যা আপনার যুক্তির বিরোধিতা করে তার নির্দেশ করুন। ঠিক আছে? তারপর কি টেমপ্লেট সাম মে আর্গু দ্যাট, টেমপ্লেট হচ্ছে কি যে কেউ কেউ যুক্তি দিতে পারে। যেমন দেখো, উই মে রাইট, মানে আমরা লিখতে পারি। সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। প্লাস কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসগুলি শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে, কারণ সেগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল। ঠিক আছে? Concede and refute. It shows that you respect the opposing point of view by acknowledging it, but then prove that it is wrong and that you are right. ঠিক আছে? স্বীকার করুন বা খণ্ডন করুন। ঠিক আছে? কনসিড মানে স্বীকার করা এবং রিফিউট মানে খণ্ডন করা। এটি দেখার সময় এটি দেখায় যে আপনি এটিকে স্বীকার করে বিপরীত দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন, কিন্তু তারপর প্রমাণ করেন যে এটি ভুল এবং আপনি সঠিক। ঠিক আছে? যখন কেউ একটা অপোজিং, মানে তোমার কন্ট্রাডিক্টরি কোনো একটা মতামত দিবে, ঠিক আছে, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। ঠিক আছে? তারটা যে সরাসরি ভুল
মানে এইটা বলার পরিবর্তে আপনি কি করবেন, আপনারটা যে সঠিক সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। টেমপ্লেট আপনাকে দেখো, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, অল দো, ইভেন দো, দো প্লাস অপোজিং পয়েন্ট অফ ভিউ প্লাস কি ইওর আর্গুমেন্ট। অর্থাৎ আমরা যখন একটা বডি প্যারাগ্রাফ সিজন লিখবো, লেখার সময় আমরা এই টেমপ্লেটটা ফলো করব, ঠিক আছে। তার সেটা হচ্ছে কি, দেখো আমরা হচ্ছে কি সত্য হওয়া সত্ত্বেও, ঠিক আছে। তারপর কি যদিও, তারপর কি দেখো এখানে ইভেন দো, যদিও, ঠিক আছে। তারপর দো, যদিও, তারপর কি দেখো এখানে অপোজিং পয়েন্ট অফ ভিউ, মানে বিরোধী দৃষ্টিভঙ্গি প্লাস আপনার যুক্তি, ঠিক আছে। মানে এই সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, বডি প্যারাগ্রাফ 3 লিখতে হবে, ঠিক আছে। উই মে রাইট, মানে আমরা লিখতে পারি, দেখো, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর গ্রাজুয়ালি, it can't ensure learning but that distracts the students from learning। অর্থাৎ বলা হচ্ছে কি, দেখো, প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটি শেখা নিশ্চিত করতে পারে না, বরং শিক্ষার্থীদের শেখার থেকে বিভ্রান্ত করে, ঠিক আছে। যদিও প্রযুক্তি দিন দিন উন্নতি হচ্ছে, ঠিক আছে, অ্যাডভান্স ইয়ে হচ্ছে, তো সেটা কিন্তু পুরোপুরি যে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়াশোনা করব, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। Argue your point to prove that you are right and the opposing point of view is wrong। ঠিক আছে, অর্থাৎ আপনি সঠিক এবং বিরোধী দৃষ্টিভঙ্গি ভুল তা প্রমাণ করার জন্য আপনার বক্তব্যকে যুক্তি দেখান, ঠিক আছে। যখন কেউ কোনো একটা মানে তোমার বা আপনার পক্ষে মানে বিপক্ষে যখন কোনো যুক্তি দেবে, ঠিক আছে, তারটাকে ভুল মানে আপনারটা যে ঠিক, এইটা প্রমাণ করার জন্য আপনাকে যুক্তি দিয়ে বলতে হবে, ঠিক আছে। তাহলে হয়তো বা উনি বুঝতে পারবেন যে ওনারটা ঠিক না। তারপরে integrate at least one quote or phrases to support your point of view। আপনার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য অন্তত একটি উদ্ধৃতি বা প্যারাফ্রেজ, কোট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ কি, যে আপনার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য অন্তত একটি উদ্ধৃতি বা প্যারাফ্রেজ সংগত করুন। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার যে যুক্তিটা ঠিক বা আপনি যে ঠিক, এটা প্রমাণ করার জন্য আপনার কি করতে হবে, অন্তত একটা উদ্ধৃতি দিতে হবে, ঠিক আছে, কোনো লেখকের বা বড় কোনো মনীষী, ঠিক আছে, এই ধরনের কোনো উদ্ধৃতি দিতে হবে, এবং বা প্যারাফ্রেজও আপনি এখানে ইয়ে করতে পারেন, মানে মানে সংহত করতে পারেন। template, in fact as can be seen in, ঠিক আছে, স্টাডিজ রিসার্চ, ঠিক আছে। তারপর আছে তারপর ড্যাশ অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অথর, ঠিক আছে। তারপর এখানে কোটেশন, পেজ নাম্বার, ঠিক আছে। অর্থাৎ আপনার যুক্তিটাকে আপনি মানে ঠিক প্রমাণ করার জন্য, সঠিক প্রমাণ করার জন্য এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন, মানে এই ফরম্যাটে আপনি টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। যেমন হচ্ছে কি আসলে, যেমনটি দেখায় বা অধ্যয়ন গবেষণা ইত্যাদি। তারপর হচ্ছে কি লেখকের নাম অনুসারে এখানে আপনি একটা লেখকের উক্তি দিতে পারেন, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিতে পারেন। তাহলে তার কিন্তু তিনি বা আপনার বিরোধী পক্ষ, তিনি কিন্তু সেই বিষয়টা সম্পর্কে বুঝতে পারবেন যে হয়তো বা আমি যেটা জানি সেটা ভুল এবং আপনি যেটা বলতেছেন সেটা ঠিক। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি, ইনফ্যাক্ট ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটি উই ক্যান সি ইন অনলাইন ক্লাসেস স্টুডেন্টস লার্ন 40% লেস দেন ইন ফেস টু ফেস ক্লাসেস। অর্থাৎ বলা হচ্ছে কি, দেখো, যে প্রকৃতপক্ষে পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা মুখোমুখি ক্লাসের তুলনায় 40% কম শেখে, ঠিক আছে। অর্থাৎ বলা হচ্ছে কি, যে এখানে বলা হচ্ছে যে শিক্ষকরা ফেস টু ফেস যে ক্লাসগুলো আছে, ক্লাসরুমে যে ক্লাসগুলো হয়, এগুলোর থেকে অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো থেকে কি ফেস টু ফেস ক্লাস থেকে তারা 40% বা 40% তারা কম শেখে। এক্সপ্লেইন দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোয়িং ট্রানজিশনাল এক্সপ্রেশন। অথবা নিম্নলিখিত ট্রানজিশন এক্সপ্রেশন ব্যবহার করে উদ্ধৃতি বা প্যারাফ্রেজ ব্যাখ্যা করুন। সেমন ট্রানজিশন, তোমার এই দেখো এখানে ট্রানজিশন এক্সপ্রেশন মানে কি, ট্রানজিশন মানে কিছু অল্টারনেটিভ ওয়ার্ড, ঠিক আছে। যেমন ধরো এখানে হোয়াট দিস মিনস টু ইজ দ্যাট, ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, ঠিক আছে। আমরা যে ওয়ার্ডগুলো মানে ব্যবহার কথা বলার সময়, ঠিক আছে, যে বিভিন্ন রকম কথা বলে থাকি, মানে বিভিন্ন কথা অ্যাড করে মানে অ্যাড করে কথাগুলো বলি, সেগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ড বলা হচ্ছে, ঠিক আছে। ধর এর অর্থ হলো যে কি, যে অন্য কথায় বা স্পষ্টভাবে। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন।
মানে কি, যে অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলি নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, তবে এটি শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত করবে। Because when the students are in front of a computer, the attractions are just a click away. কারণ শিক্ষার্থীরা যখন একটি কম্পিউটারের সামনে থাকে, তখন আকর্ষণগুলি শুধুমাত্র একটি ক্লিকের দূরত্বে থাকে। ভেরি অফেন দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, ওয়াচ মুভিজ এটসেট্রা। অর্থাৎ কি খুব প্রায়ই শিক্ষার্থীরা কি ক্লাসে যোগ দেয় এবং গেম খেলে, সিনেমা দেখে ইত্যাদি। অর্থাৎ কি ক্লাস করার সময় তারা কি করতেছে, ক্লাস না করে অনেক সময় তারা কি ক্লাসের পাশাপাশি গেম খেলতেছে, ঠিক আছে, বা কোনো মুভি দেখতেছে, এরকম করে থাকে। এগেইন, লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস হুইচ কান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। অর্থাৎ বলা হচ্ছে যে আবার শেখা নির্ভর করে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর, যা কম্পিউটারে একই স্তরে অর্জন করা যায় না। অর্থাৎ কি, তোমার কম্পিউটারে যখন আমরা ক্লাস করবো, অনলাইন যখন ক্লাস করবো, তখন কিন্তু টিচারের সঙ্গে আমাদের ফেস টু ফেস কানেকশন হচ্ছে না বা কথা হচ্ছে না, যার কারণে তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা খুব একটা ভালো হচ্ছে না। আর এখানে বলা হচ্ছে কি যে একটা স্টুডেন্টের শেখাটা ভালোভাবে নির্ভর করবে যে একজন শিক্ষকের সাথে তার সম্পর্কটা কীরকম, এটার উপর। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলি মুখোমুখি শিক্ষা প্রতিস্থাপন করতে পারে না। Here, you may conclude your third body paragraph by restating the topic sentence in different words, but it is not always necessary. এখানে আপনি বিভিন্ন শব্দের টপিক বাক্যটিকে বা টপিক সেন্টেন্সটিকে পুনরায় উল্লেখ করে আপনার তৃতীয় অংশের অনুচ্ছেদটি শেষ করতে পারেন, কিন্তু এটা সবসময়, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, এটা সবসময় প্রয়োজন হয় না। ঠিক আছে বন্ধুরা? সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট। সুতরাং আমরা এটি লিখে শেষ করতে পারি যে ইটস ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজ নট ইনশিওর স্টুডেন্টস লার্নিং। ঠিক আছে, এটা সত্য যে অনলাইন ক্লাসগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হবে যদি এটি শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত না করে। ঠিক আছে বন্ধুরা? So, if we put together all the parts of the paragraph, our third body paragraph will be মানে তো সুতরাং আমরা অনুচ্ছেদের সমস্ত অংশ একসাথে রাখি, যদি আমরা অনুচ্ছেদের সমস্ত অংশ একসঙ্গে রাখি, তাহলে আমাদের তৃতীয় বডি অনুচ্ছেদটি হবে এরকম: Some may argue that with the advancement of technology, online classes will be the best option for learning as they are flexible and less expensive. কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসগুলি শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে, কারণ সেগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল। In spite of the fact that technology is gradually knocking at every door, it can't ensure learning but rather distract students from learning. প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটি শিক্ষা নিশ্চিত করতে পারে না, বরং শিক্ষার্থীদের শেখার থেকে বিভ্রান্ত করে। In other words, we can say online class may give flexibility and save money, but it will distract students' attention. অন্য কথায় আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসগুলি নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, তবে এটি শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত করবে। Because when students are in front of a computer, their attraction are just like a click away. কারণ শিক্ষার্থীরা যখন কম্পিউটারের সামনে থাকে, তখন তাদের আকর্ষণ মাত্র এক ক্লিকের দূরত্বে থাকে। ভেরি অফেন দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, ওয়াচ মুভিজ এটসেট্রা। খুব প্রায়ই শিক্ষার্থীরা কি ক্লাসে যোগ দেয় এবং গেম খেলে, সিনেমা দেখে। বন্ধুরা, এই আলোচনাগুলো কিন্তু আমরা একটু আগেই করলাম। Again, learning depends on the relationship between teacher and students, which can be achieved on the same level over the computer. আবার শেখা নির্ভর করে শিক্ষক ছাত্রের সম্পর্কের উপর, যা কম্পিউটারের একই স্তরে অর্জন করা যায় না। So it's obvious that online class can't replace face-to-face classes. সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলি মুখোমুখি ক্লাসগুলিকে প্রতিস্থাপন করতে পারে না। It's true that online classes are flexible and less expensive, but all will be meaningless if it does not ensure students' learning. এটা সত্য যে অনলাইন ক্লাসগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হবে যদি
এটি শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত না করে। লাস্ট কনক্লুশন অর্থাৎ উপসংহার, দেখো এখানে নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। এখন আমরা আমাদের প্রবন্ধ লেখার শেষ পর্যায়ে আছি। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এসে দ্যাট উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ দ্য রিডার। এটি প্রবন্ধের অংশ যা পাঠকের মনে সবচেয়ে তাৎক্ষণিক ছাপ ফেলে। দেয়ারফর সেজন্য ইট মাস্ট বি ইফেক্টিভ এবং লজিক্যাল, আর এটি কি কার্যকর এবং যৌক্তিক হতে হবে। ডু নট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইন্টু দ্য কনক্লুশন, রাদার সিনথেসিস দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য বডি অফ দ্য এসে। অর্থাৎ উপসংহারে কোনো নতুন কোনো তথ্য প্রবর্তন করবেন না, বরং প্রবন্ধের মূল অংশে উপস্থাপিত তথ্য সংশ্লেষণ করুন। Restate why the topic of is important, review the main points and review your thesis. কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা পুনরায় বর্ণনা করুন, মূল পয়েন্টগুলি পর্যালোচনা করুন এবং আপনার থিসিস পর্যালোচনা করুন। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। সুতরাং প্রবন্ধের উপসংহার লিখি। বন্ধুরা, অর্থাৎ কি এবার আমাদেরকে বডি প্যারাগ্রাফ 3 লেখার শেষে আমাদের কনক্লুশনটা, ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, এই ডিরেকশনটি, ঠিক আছে, এই ডিরেকশন ফলো করে আমাদেরকে কনক্লুশনটা লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, যেভাবে এখানে ডিরেকশন কোন অংশে কনক্লুশনের কোন অংশে কি লিখবো সেটা কিন্তু এখানে বলা আছে। ঠিক এভাবে কি আমরা কি করব, কনক্লুশনটি লিখব। উই মে রাইট, সুতরাং আমরা কি কনক্লুশনটি লিখতে পারি এইভাবে, দেখো, উই মে কনক্লুড বাই saying that online classes may enhance learning but can't replace face-to-face learning because students mostly learn through interaction with the teacher and their peers, and learning depends on the relationship between teacher and students. So এগুলো কিন্তু আমরা একটু আগে দেখলাম। আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসগুলি শেখার উন্নতি করতে পারে কিন্তু মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না, কারণ শিক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষক এবং তাদের সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়ার দ্বারা শেখে এবং শেখার বিষয়টি শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে। বিসাইডস, তাছাড়া ইন অনলাইন ক্লাসেস, মানে অনলাইন ক্লাসগুলোতে দেয়ার ইজ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড, মানে কি এছাড়া অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো কনসিডারিং অল দিস ইস্যুজ উই মে সে অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, ফেস টু ফেস ক্লাসে। সুতরাং আমরা সুতরাং এই সমস্ত বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলি মুখোমুখি ক্লাসগুলিকে প্রতিস্থাপন করতে পারে না। ইফ by any means laptops, computers and smartphones will be the classrooms of the students in future, there is a possibility to have a future generation who are skilled with theories but be ignorant of applying those. অর্থাৎ বলা হচ্ছে যদি কোনোভাবেই ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন শিক্ষার্থীদের ক্লাসরুম হয়, ভবিষ্যতে এমন একটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা রয়েছে যারা তত্ত্বে দক্ষ কিন্তু সেগুলো প্রয়োগে অজ্ঞ। মানে কি তারা তত্ত্ব, মানে অনেক বিষয় তারা জানবে কিন্তু সেগুলো তো সঠিকভাবে প্রয়োগ করবে এই বিষয়ে তারা মানে ঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। Now note that transitions between the introduction, body and conclusion are the mortar that holds the foundation of the essay together. অর্থাৎ উল্লেখ্য যে ভূমিকা, মূল অংশ এবং উপসংহারের মধ্যে রূপান্তরগুলি, ঠিক আছে বন্ধুরা, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তরগুলি হলো মর্টার যা প্রবন্ধকে একত্রে ধরেছে। Without logical progression of thought, the reader is unable to follow the essay's argument and the structure will collapse. চিন্তার যৌক্তিক অগ্রগতি ব্যতীত, চিন্তার যৌক্তিক মানে যুক্তিসঙ্গত অগ্রগতি ব্যতীত পাঠক প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অক্ষম। পাঠক কি করতে পারবে না, প্রবন্ধের যে যুক্তি এটা তারা কিন্তু অনুসরণ করতে পারবে না এবং কাঠামোটি ভেঙে পড়বে। Transition should wrap up the idea from the previous section and introduce the idea that is to follow in the next section. অর্থাৎ ট্রানজিশনের পূর্ববর্তী বিভাগ থেকে ধারণাটি গুটিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, ট্রানজিশনের পূর্ববর্তী বিভাগ থেকে বা পূর্ববর্তী অংশ থেকে কি করতে হবে, ধারণাটাকে গুটিয়ে নেওয়া উচিত এবং
পরবর্তী বিভাগে অনুসরণ করা ধারণাটি চালু করা উচিত। সো বন্ধুরা, তো এভাবে আমরা কি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে বডি প্যারাগ্রাফ 3টি লিখবো। ঠিক আছে বন্ধুরা, সো শেষে দেখো 3 নম্বর হচ্ছে এডিট ইওর রাইটিং। এখন কি করবো, আপনার লেখা সম্পাদন করুন। এখন সবগুলো আমরা কি লেখাগুলোকে আবার এডিট করব। এডিট করব মানে কি, যে আমরা এখন থেকে যা লিখলাম এগুলো আমরা কি করব এখন কোথায়, মানে কোন কোনো অংশ যদি বাদ দেওয়া লাগে তাহলে সেটা বাদ দেবো, এবং কোনো কিছু যদি অ্যাড করার লাগে তাহলে অ্যাড করব। এটাই বলা হচ্ছে এখানে। রিড দ্য এসে once again from the start and change it to make it sound better and more professional. ফর এক্সাম্পল, রচনাটি শুরু থেকে আবার পড়ুন এবং এটিকে আরো ভালো এবং আরো পেশাদার করার জন্য এটি পরিবর্তন করুন। ঠিক আছে, উদাহরণস্বরূপ তো বলা হচ্ছে কি, যে রচনাটি আবার পুরো আবার পড়বো, পড়ার পর এটা কি, যাতে আরো যদি ভালো করার জন্য যদি কিছু ওয়ার্ড এখান বা কিছু সেন্টেন্স এখান থেকে বাদ দিতে হয় সেটা আমরা করব, বা নতুন কোনো সেন্টেন্স বা বাক্য যদি অ্যাড করতে হয় সেটা করব। এটা করার কারণটা হচ্ছে কি, আমাদেরকে এটাকে এই প্যারাগ্রাফটিকে প্রফেশনাল করতে হবে। ঠিক আছে, মানে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা আছে অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, আমরা কি করব, লিঙ্কিং ওয়ার্ড এখানে ব্যবহার করব। যেমন হাউইজ বার, আর কি মোর বার, অলদো, ডিসপাইট। ঠিক আছে, মানে এই ওয়ার্ডগুলো আমরা কি ব্যবহার করতে পারি। যেমন লিঙ্কিং শব্দ, যেমন কি যাই হোক, তাছাড়া, যদিও বা সত্ত্বেও, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। তারপর লুক ফর বেটার ভোকাবুলারি, ইউজ মোর স্পেসিফিক ওয়ার্ডস হোয়ার পসিবল, ইজ গুড, অ্যাকুরেট অ্যান্ড ক্যারিং। কি বলা হচ্ছে, আরো ভালো শব্দ ভান্ডার ব্যবহার করুন, মানে কি আরো আমরা কি করবো, মানে এখানে ভালো ভালো ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ড ব্যবহার করব, যেখানে সম্ভব আরো নির্দিষ্ট শব্দ ব্যবহার করুন। যেমন ভালো, সঠিক, যত্নশীল। ঠিক আছে, কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করবো যাতে করে কি আমাদের ওই বডি প্যারাগ্রাফটি আরো ভালো হয়। চেক ইউ হ্যাভ বোথ লং অ্যান্ড শর্ট সেন্টেন্সেস, যে আপনার দীর্ঘ এবং ছোট বাক্য উভয় আছে, পরীক্ষা করুন। ঠিক আছে, চেক ইউ ডোন্ট রিপিট ইয়োর সেলফ, আপনি নিজেকে পুনরাবৃত্তি করবেন না, পরীক্ষা করুন। ঠিক আছে, বলে যে একই বিষয় যে আপনি বারবার লিখছেন এটা কাজ করবেন না, সেটাও আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। অ্যান্ড ইয়োর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, এবং আপনার যুক্তি পরিষ্কার করুন। তারপর রাইট ইয়োর ফাইনাল ড্রাফট, আপনার চূড়ান্ত খসড়াটি লিখুন। দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেলস, এটি চূড়ান্ত সম্পাদনা, তাই বিস্তারিত ফোকাস করুন না। রিড ইট once for punctuation, once for spelling, and then once finally for clarity, because clarity is the most important. তারপর একবার বিরাম চিহ্নের জন্য, একবার বানানের জন্য, এবং তারপর পরিশেষে স্পষ্টতার জন্য একবার পড়ুন। ঠিক আছে, মানে কি, একবার আমি পুরা আমার ইয়াতে, ঠিক আছে, বডি প্যারাগ্রাফটি আমি একবার চেক করব, বিরাম চিহ্ন চেক করব, একবার বানান চেক করব, তারপর কি সবার শেষে স্পষ্টতা, ঠিক আছে, ক্লারিটি, এটা আমাকে চেক করতে হবে। কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পষ্টতা নাকি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পষ্টতা বলতে কি, পাঠক যেন পড়ার সাথে সাথে বিষয়টি বুঝতে পারে। ঠিক আছে, এই বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। সো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি তোমাদের এখানে যে কিছু বিষয় আমি ইয়ে করে রেখেছি, মানে যে, আলোচনা করি, বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, ওখানে যে আলোচনাটি ছিল যেটা আমি সেকেন্ড ক্লাসে করিনি, এই ক্লাসটি শেষে অর্থাৎ পরের ক্লাসে আমি বাকি এই চ্যাপ্টারের যে কাজগুলো, তোমাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে লিখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।